আজকে ক্লাসে আমরা নাউন ইন ডিটেলস এই টপিকটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো নাউন সম্পর্কে তুমি যদি বিস্তারিত জানতে চাও, তোমাকে অবশ্যই এখানে যে 11টি বিষয় আমি লিস্টিং করেছি, এই 11টি বিষয় সম্পর্কে তোমাকে স্পষ্ট ধারণা নিতে হবে যদি নাউন সম্পর্কে তুমি বিস্তারিত জানতে চাও। এখন এখানে এই 11টা টপিকে বা 11টা পয়েন্টসে আমি যে যে বিষয়গুলো ইনক্লুড করছি, টোটাল বেসিক ধারণাগুলো নাউন সম্পর্কে এখানে আছে। এবং তুমি যদি এটা বিস্তারিত বা মনোযোগ দিয়ে এই ক্লাসটা করো, তাহলে তোমার নাউন সংক্রান্ত যেসব প্রশ্নগুলো অ্যাডমিশন টেস্টে আসে, বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন পরীক্ষাগুলোতে আসে, সেখানেও কিন্তু অনেক কাজে আসবে এগুলো। হ্যাঁ, একটা বিষয় সেখানে হচ্ছে তোমার এখানে যে ক্লাস 10-এর যে গ্রামার আছে, গ্রামারের অনেক জায়গায় তোমার এটা কাজে আসবে। হ্যাঁ, একদম বেসিক জায়গা থেকে আমরা আলোচনা করার চেষ্টা করবো। হ্যাঁ, সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। শুরু করি। নাউন ইন ডিটেলস। আমরা নাউন সম্পর্কে জানার জন্য হোয়াট উই মাস্ট নো অ্যাবাউট নাউন, নাউন সম্পর্কে আমরা অবশ্যই কি কি বিষয় জানবো, সেটা হচ্ছে হোয়াট ইজ এ নাউন, এটা জানবো। ভেরি সিলি কোশ্চেন, কাইন্ডস অফ নাউন, ভেরি সিলি কোশ্চেন, এটা আমরা জানবো। বাট নাউন ইন স্ট্রাকচার, এটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নাউন ইন স্ট্রাকচার, স্ট্রাকচারের নাউনটাকে আমি কিভাবে ধরবো, খুবই গুরুত্বপূর্ণ এটা। ফাংশনস অফ এ নাউন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সাবস্টিটিউটস ফর নাউন, এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ, এটার সাথে অনেক কিছু রিলেটেড আছে। হ্যাঁ, অন্য পার্সিভ স্পিচ গুলো, আদার পার্সিভ স্পিচ ইউজড অ্যাজ নাউন, অন্য পার্সিভ স্পিচ যে নাউন হিসেবে ব্যবহার হয়, সেই বিষয়টা তোমার কাছে ক্লিয়ার ধারণা থাকতে হবে। হ্যাঁ, দেন নাউনের কাউন্টেবল আনকাউন্টেবল বিষয়টা জানতে হবে, যেহেতু সেটার সাথে রাইট ফর্মস অফ ভার্বের একটা সম্পর্ক আছে। সিঙ্গুলার প্লুরালের বিষয়টা জানতে হবে। হ্যাঁ, আবার কিছু কিছু নাউন, কিছু কিছু শ্রেণীভুক্ত নাউন আছে যেগুলো সবসময় কাউন্টেবল হয়, সেটাও তোমাকে জানতে হবে। হ্যাঁ, আবার কিছু শ্রেণীভুক্ত নাউন আছে যেগুলো আনকাউন্টেবল হয়, সেটা জানতে হবে। হ্যাঁ, আবার আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করা যায়, হাউ টু মেক আনকাউন্টেবল নাউন কাউন্টেবল, এটাও তোমাকে জানতে হবে। হ্যাঁ, দেন সাম ফিক্সড কাউন্টেবল আনকাউন্টেবল নাউন জানতে হবে। দেন অ্যাডভান্স লেভেলের কিছু ধারণা থাকবে যেগুলো তোমার অনেক জায়গায় কাজে আসবে। নাউন সম্পর্কে কিছু অ্যাডভান্স ধারণা আমরা নিব। এখন আজকের ক্লাসে আসলে 11টা পয়েন্ট আলোচনা করা যাবে না। এতগুলো পয়েন্ট এক ক্লাসে হবে না, 40 মিনিটের ক্লাসে হবে না। তো আমরা আজকের ক্লাসে চেষ্টা করব যে মিনিমাম 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট আলোচনা করার জন্য। আজকের ক্লাসে যদি আমরা 5টা পয়েন্ট আলোচনা করতে পারি, পরবর্তী ক্লাসে আমরা বাকি পয়েন্টগুলো শেষ করতে পারবো ইনশাআল্লাহ। সো চলো আমরা শুরু করি তাহলে। প্রথমে নাউন, আমরা এই জায়গাগুলোতে একটু দ্রুত পড়ে যাব, এগুলো তোমাদের আগে পড়া আছে, এটা নিয়ে কথা বলতে পারি। বাট এই 3টা পয়েন্ট আমরা একটু বিস্তারিত সময় দিয়ে জানার চেষ্টা করবো। হ্যাঁ, তো নাউন কি? নাউন আমরা জানি যে কোনো ব্যক্তি বস্তুর নামকে নাউন বলে, খুবই সংক্ষিপ্ত কথা। এখন সেটার মধ্যে যে শুধু ব্যক্তি বস্তু থাকবে তা না, প্রাণী থাকতে পারে, স্থান থাকতে পারে, পদার্থ থাকতে পারে, কোনো কিছু সমষ্টি হতে পারে, কোনো গুণের নাম হতে পারে। তাহলে যে শব্দ দ্বারা ব্যক্তি, বস্তু, বিষয়, প্রাণী, পদার্থ, কোনো সমষ্টির অবস্থা, কোনো কিছু সমষ্টি অবস্থা বা গুণের নাম বোঝায়, সেটাকে আমরা নাউন বলবো। তো নাউন আমরা চোখে দেখি, সাধারণত 2 ধরনের নাউন হয়। আমরা কিছু চোখে দেখি অথবা স্পর্শ করতে পারি, আর কিছু হচ্ছে আমরা উই ক্যান রিয়েলাইজ, আন্ডারস্ট্যান্ড এন্ড সি। কিছু কিছু নাউন আমরা কি করতে পারি? অনুধাবন করতে পারি, দেন হচ্ছে আমরা বুঝতে পারি অথবা অনুভব করতে পারি। হ্যাঁ, সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। হ্যাঁ, আচ্ছা, তাহলে নাউনের 2টা ফরম্যাট। একটা হচ্ছে আমরা চোখে দেখি, হ্যাঁ, বা স্পর্শ করি, সেগুলো হচ্ছে কনক্রিট নাউন। আর যেগুলো আমরা চোখে দেখি না, স্পর্শ করতে পারি না, অনুভব করতে পারি, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে আবার ব্যাখ্যা করা হয়েছে যে এটা অনুভব করা যায়, দেখা যায় না। আমরা রিয়েলাইজ করতে পারি, আন্ডারস্ট্যান্ড করতে পারি, ফিল করতে পারি, এই ভাবগুলো, এই নাউনগুলো। হ্যাঁ, তো এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। তো তোমরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে 2টা পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে, যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো সাধারণত এই ধরনের সাফিক্স গুলো দিয়ে শেষ হয়। যেমন NESS থাকে, TION থাকে, HOOD থাকে, SHIT থাকে, DON থাকে। হ্যাঁ, এই ধরনের সাফিক্স গুলো যেসব নাউনের শেষে থাকে, সেগুলো সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন হয় সাধারণত। যেমন ফ্রিডম, এখানে DOM আছে। তারপরে হ্যাপিনেস, NESS আছে। হ্যাঁ, গুডনেস, দেন বয়হুডে আছে HOOD। এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের এই নোটটা মনে রাখবো, যে এই ধরনের সাফিক্স গুলো যে নাউনের পিছনে থাকে, সেটা সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। দেন মোস্ট ইম্পর্টেন্টলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা,
অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে মনে রাখবো যে অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণত কি হয়, সিঙ্গুলার হয়। হ্যাঁ, এটা আমরা মনে রাখবো। হ্যাঁ, সিঙ্গুলার হয়। তো যেমন এখানে তোমার একটা রাইট ফর্মস অফ ভার্ব এই ধরনের ফিল ইন দ্য গ্যাপস আসে, অনেস্টি ড্যাশ দ্য কি টু সাকসেস। এখানে তোমাকে বি ভার্ব বসাতে বলছে, তো তুমি বি ভার্ব বসালে এখানে বি ভার্ব জানা যায় এম ইজ আর ওয়াজ আর 5টা হয়। এখানের মধ্যে সিঙ্গুলার প্লুরালের ব্যাপার আছে। এমটা ফিক্সড আই এর জন্য, ইজ হচ্ছে সিঙ্গুলার, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল, ওয়ার হচ্ছে প্লুরাল। ইজ আর বসে প্রেজেন্ট ফর্মে, ওয়াজ এবং ওয়ার বসে পাস্ট ফর্মে। তো এখানে তুমি বেসিক্যালি ইজ বসাতে হবে। কেন ইজ বসাতে হবে? একটাই কারণ, সেটা হচ্ছে অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং এটা এখানে সিঙ্গুলার সাবজেক্ট। ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে অনেস্টি ইজ দ্য কি টু সাকসেস, এটা একটা চিরন্তন সত্য, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেহেতু তুমি ইজ ব্যবহার করলা। সো অনেকগুলো লজিক কাজ করে এখানে, লজিকগুলো তোমাকে বুঝতে হবে। সে অনেকগুলো লজিকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ লজিক হচ্ছে অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং সেটা সিঙ্গুলার আকারে বসে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। হ্যাঁ, কনক্রিট নাউন আমরা খুব সংক্ষেপে কনক্রিট নাউনটা এখানে পড়ে ফেলবো। এখানে খুব সংক্ষেপে আলোচনা আছে, বিস্তারিত আলোচনা নিচে আছে, বাট এত আলোচনা আমরা যাবো না, আমরা সংক্ষেপে এটা পড়ে ফেলবো। আচ্ছা, কনক্রিট নাউন হচ্ছে আমরা ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারি, অথবা দেখতে পারি, অথবা স্পর্শ করতে পারি। তো কনক্রিট নাউন 4 প্রকার: প্রফান নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, দেন হচ্ছে কালেক্টিভ নাউন। হ্যাঁ, তো কমন নাউন হচ্ছে নির্দিষ্ট নাম বোঝাবে, যে কোনো ব্যক্তি, স্থান, যে কোনো কিছুর নির্দিষ্ট নাম বোঝাবে। যেমন ঢাকা, এটা একটা নির্দিষ্ট নাম। কার নির্দিষ্ট নাম? একটা শহরের নির্দিষ্ট নাম। হাসান হচ্ছে একটা নির্দিষ্ট নাম। কার নির্দিষ্ট নাম? একটা ছেলের নির্দিষ্ট নাম। এই যে আমি বলতেছি শহর, ছেলে, এগুলো হচ্ছে সাধারণ নাম, কমন নাম। তাহলে প্রফার নির্দিষ্ট নাম, কমন হচ্ছে সাধারণ নাম, ঢাকা হচ্ছে নির্দিষ্ট নাম, সিটি শহর হচ্ছে সাধারণ নাম। আর ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যেই বস্তু দিয়ে অন্য কোনো কিছু বানানো যায়, এটা আমরা একটু লক্ষ্য রাখবো। যে বস্তু দিয়ে অন্য কোনো কিছু বানানো যায় সেটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। যেমন আয়রন দিয়ে তুমি অনেক কিছুই বানাতে পারবে, উড কাঠ দিয়ে অনেক কিছুই বানাতে পারবে, মিল্ক দুধ দিয়ে অনেক কিছুই বানানো যায়। তাহলে যেগুলো দিয়ে অন্য কোনো কিছু বানানো যায়, অন্য অনেক কিছু বানানো যায়, সেগুলোকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। হ্যাঁ, কালেকটিভ নাউন ভেরি সিম্পল, যে একটা দল থাকে, সমষ্টি থাকে, সেগুলোকে আমরা কালেকটিভ নাউন বলি। টিম মানে হচ্ছে অনেকগুলো প্লেয়ার নিয়ে একটা টিম হয়, তো সেটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। ফ্লক মানে দল বুঝাবে, দ্যাট মিনস দলের মধ্যে অনেকগুলো থাকবে, তাহলে কালেকটিভ নাউন মানে হচ্ছে সামষ্টিক নাউন বুঝাবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে নাউন সম্পর্কে যেটা আমরা জানতে হবে, সিঙ্গুলার জানতে হবে, প্লুরাল জানতে হবে, নাউনের কাউন্টেবল এবং আনকাউন্টেবল বিষয়গুলো জানতে হবে। আচ্ছা, তো এখানে প্রফান নাউন, কমন নাউন, এগুলো ডিটেলস দেওয়া আছে, দরকার নেই আমাদের এগুলো। একটা নোট মনে রাখবো আমরা প্রফান নাউন সম্পর্কে, যে প্রফান নাউন সর্বদা কি দিয়ে শুরু হয়? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এটা একটা মনে রাখবো আমরা, প্রফান নাউন ক্যাপিটাল লেটার দিয়ে। এটা ক্লাস 10 এর স্টুডেন্টরা লেখার সময় ভুল করে, এসে বা প্যারাগ্রাফ লিখতেছে, সে প্রফান নাউন বুঝে না, প্রফান নাউনের লেটারটা সে স্মল লেটার দেখে। এটা করবো না আমরা, ঠিক আছে, এটা মনে রাখবো। দেন কমন নাউন আছে এখানে, এটা সাধারণ নাম। এরপরে হচ্ছে তোমার কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন দিয়ে যদিও অনেককে বোঝাই, সমষ্টিকে বোঝাই, কিন্তু কালেকটিভ নাউনের একটা নোট আমরা মনে রাখবো, সেটা হচ্ছে ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়, ভার্ব প্লুরাল হবে না। ঠিক আছে, যেমন আওয়ার টিমের মধ্যে অনেক শূন্য আছে, অনেক প্লেয়ার আছে, অনেক খেলোয়াড় আছে, কিন্তু আমি সেই জন্য এখানে ইজ লিখবো না, এখানে আর লিখবো না, এখানে আমরা ইজ লিখবো। আওয়ার টিম বলতে একটা টিমকেই বোঝাচ্ছে, আমাদের একটা টিম আছে, সেই টিমকেই বোঝাচ্ছে, এই জন্য আমরা ইজ লিখবো এখানে। দেন হচ্ছে এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, এই এক্সাম্পল গুলো বিভিন্ন পরীক্ষায় আসে, অ্যাডমিশন টেস্টে আসে, এগুলো আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, এগুলো সব হচ্ছে কালেকটিভ নাউন, যেমন ক্রাউড, হার্ড, গরুর পাল, পার্টি, দল, নেভি, হ্যাঁ, অডিয়েন্স, শ্রোতাবর্গ, এলিট, দেন মাস, সাধারণ লোক, হ্যাঁ, ক্যাভালরি, হ্যাঁ, অশ্বারোহী শূন্য দল, ইনফ্যান্ট্রি, পদাতিক শূন্য, হ্যাঁ, লাইব্রেরি, এগুলো হচ্ছে সবই, ফ্লক হচ্ছে বেড়ার পাল, ঠিক আছে, ফ্লিট মানে রণতরী, এগুলো সবই হচ্ছে কালেকটিভ নাউন, এগুলো আমরা মনে রাখবো। শাওয়ার, এই শব্দটা অনেক জায়গায় পাওয়া যায়, শাওয়ার মানে এক ফসলের বৃষ্টি, তারপর শোল, হ্যাঁ, মাছের ঝাড়তে শোল বলে, এটা আমরা মনে রাখবো। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আছে। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এটা পদার্থের সমুদয় অংশকে বোঝাবে, যেটা অখণ্ডভাবে বোঝাবে। হ্যাঁ, এটা নিয়ে খুব বেশি আলোচনা করার দরকার নেই, এগুলো কমন বিষয়। এরপর আমরা যে বিষয়টা গুরুত্ব দিয়ে পড়বো সেটা হচ্ছে নাউন ইন স্ট্রাকচার। স্ট্রাকচারের নাউনকে আমরা কিভাবে পাবো, এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই টপিকটা আমাদের অনেক কাজে আসবে। হ্যাঁ, অনেক জায়গায় কাজে আসবে। নাউন ইন স্ট্রাকচার, এটা একটা বড় চ্যাপ্টার, এই জন্য আমরা এখানে আলাদা করে আলোচনা করেছি। আচ্ছা, আমরা নাউন ইন স্ট্রাকচারটা দেখি, এটা আমাদের জন্য অনেক কাজে আসবে। আচ্ছা,
নাউন ইন স্ট্রাকচার মানে আমরা স্ট্রাকচারের নাউনকে কিভাবে পাবো এবং এগুলো ফিক্সড, অনেকটাই ফিক্সড। আমরা যদি এই স্ট্রাকচারগুলো মনে রাখতে পারি তাহলে আমাদের নাউন চিনা অনেক সহজ হয়ে যাবে। কেন সহজ হয়ে যাবে? আমি ফরম্যাট দেখেই, সেন্টেন্সের ফরম্যাট দেখেই বলে দিব যে এটা নাউন, ঠিক আছে? যেমন সাবজেক্ট, প্রথমে আমি লিখছি সাবজেক্টের কথা, পরে লিখছি অবজেক্টের কথা। তাহলে আমরা সবসময় মনে রাখবো সাবজেক্ট এবং অবজেক্টে সবসময় নাউন থাকে, প্রনাউনও থাকতে পারে। এখন নাউন কিন্তু, প্রনাউন কিন্তু নাউনের ইকুইভ্যালেন্ট, প্রনাউন হচ্ছে নাউনের ইকুইভ্যালেন্ট। সো নাউন থাকবে, একটাই কথা, নাউন থাকবে। এখন নাউনের সমকক্ষ যারা তারা থাকতে পারে, যেমন প্রনাউন থাকতে পারে, নাউন প্রেস থাকতে পারে, নাউন ক্লজ থাকতে পারে। আবার অন্য পার্সোনালিটিসও সাবজেক্টের ভিতরে আসতে পারে। যদি এসে যায় কোনো কারণে, সে কিন্তু আর ওই পার্সোনালিটিসের কাজ করবে না, তখন সে নাউনের কাজ করবে। তার মানে হচ্ছে এই দুইটা জায়গায় নাউনের জন্য ফিক্সড, সাবজেক্ট এবং অবজেক্ট। এই সাবজেক্ট এবং অবজেক্টের ভিতরে যেই আসুক সে নাউন, সেটা ভার্ব আসলেও নাউন, প্রেপোজিশন আসলেও নাউন, দেন হচ্ছে প্রনাউন আসলে সব নাউন, ঠিক আছে? যে সাবজেক্ট এবং অবজেক্টের ভিতরে একটাই পার্সোনালিটিস থাকে, সেটা নাউন থাকে। তো নাউনের ইকুইভ্যালেন্ট মানে নাউন সমান অন্য অনেক কিছুই থাকতে পারে, প্রনাউন থাকতে পারে, নাউনের ভার্ব, নাউন প্রেস থাকতে পারে, নাউন ক্লজ থাকতে পারে, অন্য পার্সোনালিটিসও থাকতে পারে, তবে সেটা তখন নাউনের কাজ করবে। এই জন্য আমরা বলবো যে সাবজেক্ট এবং অবজেক্টের ভিতরে সবসময় নাউন থাকে, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? এখানে এক্সাম্পল দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে এই দুইটা জায়গায় নাউন ফিক্সড, নাউন থাকবেই। সেটা কি কি? একটা হচ্ছে আর্টিকেলের পরে অবশ্যই একটা নাউন থাকবে, আর একটা হচ্ছে পসেসিভের পরে একটা নাউন থাকবে, যেটা পসেসিভ অ্যাডজেক্টিভ বলি আমরা। সেগুলো তোমরা চিনো, এখানে লেখা আছে, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, এগুলোকে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ বলি। এগুলোর পরে সবসময় নাউন থাকবে, এটা আমরা মনে রাখবো, এগুলো ফিক্সড, ঠিক আছে? এখন পার্টস অফ স্পিচ তোমার যখন ফিলিংটা গ্যাপস করবে, অথবা সাফিক্স প্রেফিক্স করবে, অথবা রাইট ফর্মস অফ ভার্ব করবে, এই ধারণাগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে, যে আর্টিকেলের পরে নাউন থাকে, পসেসিভের পরে নাউন থাকে। এই স্ট্রাকচারাল ফরম্যাট গুলো তোমাকে ওই সময় চিন্তা করতে, মানে খুব কম সময়ের মধ্যে তোমার ওয়ার্ডটা খুঁজে বের করতে মেমোরি থেকে, হ্যাঁ, বা ওয়ার্ডটা নিয়ে চিন্তা করতে, যে ফিলিংটা গ্যাপসটাতে কি ওয়ার্ড হবে, কোন শব্দটা বসবে, সেটা তোমার চিন্তা করতে অনেক সুবিধা হবে যদি তুমি এগুলো মনে রাখো, হ্যাঁ? আচ্ছা, এখন এই আর্টিকেল পসেসিভের পরে তো নাউন থাকে, কিন্তু এর মাঝে একটা কি চলে আসতে পারে? অ্যাডজেক্টিভও চলে আসতে পারে, ঠিক আছে? যেহেতু নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে, সেখানে অ্যাডজেক্টিভ থাকতে পারে। তবে আমরা মনে রাখবো যেহেতু আর্টিকেল এবং পসেসিভ আছে, এখানে একটা নাউন অবশ্যই থাকবে। অ্যাডজেক্টিভ থাক আর না থাক, নাউন থাকবে। এখন এইটাও গুরুত্বপূর্ণ এই কারণে, তোমার এখানে যদি কোনো এক পরীক্ষায় তুমি কোনো একটা প্রশ্নে যদি এখানে গ্যাপ পাও, তাহলে আর্টিকেল এবং নাউনের মাঝখানে যে গ্যাপ আছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের গ্যাপ, ঠিক আছে? দেন হচ্ছে তোমার এখানে যদি গ্যাপ থাকে, এই জায়গাটাতে যদি গ্যাপ থাকে ক্রিকেটারের জায়গায়, এখানে যেহেতু আর্টিকেল আছে, অ্যাডজেক্টিভ আছে, সুতরাং এই গ্যাপটা হচ্ছে নাউনের গ্যাপ, এটা বুঝতে হবে। এই কম্বিনেশনটা আমি মনে রাখবো যে কোথায় গ্যাপটা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। সো এখন এই নাউনের সাথে আমাদের এই শব্দগুলোর অনেক সম্পর্ক আছে, এগুলোকে আমরা ডিটারমাইনার বলি। ডিটারমাইনার্স গুলোর নাউনের সাথে গভীর রিলেশন আছে, এবং অনেকগুলো কম্বিনেশন ওরা কি করে, মেনটেন করে, হ্যাঁ? তো অলরেডি আমরা আর্টিকেলের কথা বলে ফেলছি, পসেসিভের কথা বলে ফেলছি, এগুলো হচ্ছে ডিটারমাইনার। আর্টিকেল একটা ডিটারমাইনার, তো আর্টিকেল সম্পর্কে আমরা বলছি যে আর্টিকেলের পরে নাউন থাকবে। পসেসিভ একটা ডিটারমাইনার, তো এটাও আমরা বলছি এটার পরে নাউন থাকবে। তো ডেমনস্ট্রেটিভস, যে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোর পরেও নাউন থাকে। তবে বিষয় হচ্ছে, পার্থক্যের জায়গা হচ্ছে এখানে আমরা এটাকে একটা কাজ করি, পসেসিভ, হ্যাঁ, আমরা ওটাকে থার্ড পজিশনে আনি, থার্ড পজিশনে, ঠিক আছে? তাহলে কি সুবিধা হলো দেখো, এই দুইটা ফরম্যাট হচ্ছে, এই দুইটা বিষয় আর্টিকেল এবং পসেসিভ, এরপর অবশ্যই নাউন থাকবে, এই বিষয়টা আমরা অলরেডি পড়ছি, ঠিক আছে? দেন আমরা ডেমনস্ট্রেটিভস এর পরে নিউমেরালস মানে সংখ্যা, যে 3, 4, 5 যত রকম সংখ্যা আছে। কোয়ান্টিফায়ার হচ্ছে এগুলো অল, বোথ, এনি, সাম, ইদার, ইচ, ইদার, এভরি, হ্যাঁ। এই যে তিনটা বিষয়, ডেমনস্ট্রেটিভ, নিউমেরালস এবং কোয়ান্টিফায়ার, এগুলোর পরে নাউন থাকে,
এগুলোর পরে নাউন থাকে, সিঙ্গুলার অর প্লুরাল নাউন থাকে, আবার এগুলোর পরে নাউন নাও থাকতে পারে। তো এগুলোর পরে যদি নাউন না থাকে তখন এগুলো প্রনাউন হিসেবে ব্যবহার করা হয়। তো সেটা আমরা প্রনাউন চ্যাপ্টারে বিস্তারিত জানবো। আর এগুলোর পরে যদি নাউন থাকে তখন এগুলো অ্যাডজেক্টিভের কাজ করে, ঠিক আছে। তো এটা আমরা প্রনাউন চ্যাপ্টারে গেলে আরো বেশি স্পষ্ট হবে আমাদের কাছে, ঠিক আছে। এটা আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখতে পারি, তাহলে হয়তো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি বললাম যে দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। এই দিসটা হচ্ছে এখানে কি অ্যাডজেক্টিভ, কারণ এখানে এই বুক নাউনের সামনে বসছে এটা, ঠিক আছে। এই দিসটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, কারণ সে এখানে নাউনের সামনে বসছে। এখন আমি এই দিসটা তাহলে এখানে অ্যাডজেক্টিভের, এইটা কিন্তু এখানে ডিটারমাইনার্স এবং সেটা নাউনের কাজ করছে। এখন এই ডিটারমাইনার্স গুলো অনেক সময় প্রনাউনের কাজ করে, ঠিক আছে। সেটা আমরা দেখে আসো। যেমন দিস দিস ইজ মাই বুক, এটা আমার বই। তো দিস ইজ মাই বুক, এটা আমার বই। এই দিস এর পরে যেহেতু তোমার নাউন নেই, তো এই দিসটা হচ্ছে প্রনাউন এখানে, কারণ এই দিস বলতে কোন একটা নাউনকে বোঝানো হয়েছে। কোন নাউনটাকে? এই বুক নাউনটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। মানে দিস বলতে আমি কাকে নির্দেশ করতেছি? এই বইটাকে নির্দেশ করতেছি, ঠিক আছে। তো যেহেতু এই বইটাকে নাউনটাকে আমি দিস দিয়ে নির্দেশ করতেছি, এটা এখানে প্রনাউনের কাজ করছে। এরপরে যেহেতু নাউন নেই, আর এখানে দিস এর পরে যেহেতু বুক নাউন আছে, এই জন্য আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলবো। তাহলে এই তিন প্রকারের ডিটারমাইনার্স নাউনও হতে পারে, আবার প্রনাউনও হতে পারে। হ্যাঁ, সরি, অ্যাডজেক্টিভ হতে পারে, আবার প্রনাউনও হতে পারে। হ্যাঁ, তো এখন এই ডিটারমাইনার সম্পর্কে তোমার এই কারণেই জানতে হবে, এটার কিছু ব্যাপার আছে। এখন এই ডিটারমাইনার গুলোর সাথে সিঙ্গুলার প্লুরালের একটা ব্যাপার আছে। যেমন প্লুরাল ডিটারমাইনার্স, এগুলোকে বলা হয় প্লুরাল ডিটারমাইনার্স। কেন বলা হয়? কারণ এর পরে প্লুরাল নাউন বসে, এই ডিটারমাইনার্স গুলোর পরে প্লুরাল নাউন বসে। তবে এখানে দিটা একটু আলাদা, দি এর পরে কিন্তু সিঙ্গুলার হইতে পারে। মানে এখানে দি বয়ও হইতে পারে, দি বয়সও হইতে পারে। আমি দি বয় যখন বলবো তখন বলবো ছেলেটি, বালকটি। আর দি বয়স যখন বলবো তখন বলবো ছেলেগুলো, ঠিক আছে, বালকগুলো। তো দি এর পরে সিঙ্গুলার প্লুরাল দুইটাই হইতে পারে। বাট এখানে যে অল, সাম, দিস, দোজ, বোথ, ফিউ, এ ফিউ, মেনি, সেভারেল, ডিফারেন্ট, অথবা যে কোনো নাম্বার আদার দেন ওয়ান, একের পরবর্তী যে কোনো নাম্বার, সবগুলোর পরে আমরা প্লুরাল লিখব। এখন এই বিষয়টা জানা কেন গুরুত্বপূর্ণ? এই কারণেই গুরুত্বপূর্ণ, দেখো আমি এখানে অল দ্য স্টুডেন্টস লিখবো, স্টুডেন্ট লিখলে ভুল হবে। আমি যদি এখান থেকে এসটা উঠাই দিই তাহলে এটা ভুল হবে, এটা কারেক্ট না, এটা ইনকারেক্ট, ঠিক আছে। আমরা এখানে এস দিতে হবে, যেহেতু এটা প্লুরাল। দিস প্লুরাল, এখানে দিস বয় লেখা যাবে না, আমরা এখানে লিখতে হবে দিস বয়েজ। এভাবে লিখলে ভুল হবে, আমরা এখানে এস দিতে হবে, ঠিক আছে। এ ফিউ বয়েজ লিখতে হবে, বয় লেখা যাবে না। মেনি বয়েজ লিখতে হবে, বয় লেখা যাবে না। সেভারাল বয়েজ লিখতে হবে, বয় লেখা যাবে না। অল মেন লিখতে হবে, এম ই এন লিখতে হবে। এম এ এন হচ্ছে সিঙ্গুলার, এম ই এন হচ্ছে প্লুরাল। তো অল এম ই এন লিখতে হবে, এম এ এন লেখা যাবে না। যেহেতু অল এম ই এন প্লুরাল, এই জন্য আমরা এখানে বিভাগ থেকে আর লিখতে হবে, ইজ লেখা যাবে না। অল মেন আর নট গুড এট বিহেভিয়ার, সকল মানুষ আচরণে ভালো না। তো অল মেন যেহেতু প্লুরাল, এখানে আমরা কি লিখবো? আর লিখবো, এখানে আমরা ইজ লিখবো না, ঠিক আছে। তো এইগুলো কেন গুরুত্বপূর্ণ? এই জিনিসগুলো তোমার যদি জানা থাকে, তুমি রাইট সেন্স অফ ভার্বে অনেক কি দক্ষতার সাথে চিন্তা করতে পারবে, অনেক বুদ্ধিমত্তার সাথে, এবং ভুল হবে না, তোমার ভুল হওয়ার কোনো চান্সই থাকবে না যখন এই জিনিসগুলো তোমার কাছে ক্লিয়ার থাকবে। হ্যাঁ, স্পষ্টই ধারণা থাকবে এই জিনিসগুলো সম্পর্কে, ভুল হওয়ার সম্ভাবনা 0%, ঠিক আছে। আচ্ছা, দেন সিঙ্গুলার ডিটারমাইনার সম্পর্কে জানতে হবে। সিঙ্গুলার ডিটারমাইনার কি? যেমন এ এন ডি, ডিটা সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, এটা আমরা আলোচনা করেছি। এ এন যেখানে থাকবে সেখানে সিঙ্গুলার বসবে, এভরি এর পরে সিঙ্গুলার নাউন থাকবে, ইচ এর পরে ইদার, নিদার, মেনি, মেনি এ থাকবে তখন সিঙ্গুলার হবে। হ্যাঁ, লিটল, এ লিটল, এগুলো সিঙ্গুলার। আচ্ছা,
যেমন এ বয় ড্যাশ প্লেইং ইন দ্য ফিল্ড, আমরা এখানে ইজ অথবা ওয়াজ লিখতে পারবো, আর লিখতে পারবো না। মেনি এ বয় যখন থাকবে তখন যদিও অনেককে বোঝাচ্ছে, কিন্তু এই মেনি এটা সিঙ্গুলার ধরা হয়, এই জন্য এখানে আমরা ইজ লিখবো, ওয়াজ লিখবো, এখানে আমরা আর লিখতে পারবো না। এভরি স্টুডেন্টস লিখবো না, এভরি স্টুডেন্ট লিখবো, এখানে তখন আমরা ইজ লিখবো, আর লিখবো না। তো এখানে আনসারগুলো ইজ অথবা ওয়াজ হবে। আচ্ছা, তাহলে আমরা ডিটারমিনেন্টস নিয়ে কথা বলতেছিলাম। ডিটারমিনেন্টস আমরা দুই ভাগে ভাগ করলাম। এই দুইটা ডিটারমিনেন্টস হচ্ছে এরপরে নাউন অবশ্যই থাকবে, আর এগুলোর পরে নাউন থাকতে পারে, নাও থাকতে পারে। যখন থাকবে তখন সেটা অ্যাডজেক্টিভ, আর না থাকলে তখন সেটা প্রোনাউন। এই যে এখানে আমরা एग्जांपल দেখেছি। তো আমরা এই জন্য ধরে নিব যে ডিটারমাইনের পরে একটা নাউন থাকতে পারে, ডিটারমাইনের পরে একটা নাউন থাকতে পারে। আচ্ছা, দেন এখানে প্রেপোজিশন, এই প্রেপোজিশনের পরে অবশ্যই একটা নাউন থাকবে, প্রেপোজিশনের পরে অবশ্যই একটা নাউন থাকবে, এটা ফিক্সড। এখন প্রেপোজিশনের পরে ভার্বও আসতে পারে। তো ভার্ব আসলে কি হবে? ভার্বের সাথে আইনজি যোগ হবে। কেন যোগ হবে? ভার্বের সাথে আইনজি যোগ করলে তখন সেটা নাউনের কাজ করে, এই কারণে। ঠিক আছে, তাহলে বিষয়টা ফিক্সড যে প্রেপোজিশনের পরে আমরা নাউনই রাখবো। হ্যাঁ, এখন ব্যাপারটা এমন হতে পারে যেহেতু নাউন আছে, নাউনের আগে তোমার অ্যাডজেক্টিভ আসতে পারে। নাউন যেখানে আছে সেখানে অ্যাডজেক্টিভ যেতে পারে, সামনে অ্যাডজেক্টিভ যেতে পারে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে প্রেপোজিশনের পরে নাউন বসে। এখন নাউন যেহেতু বসে, তো নাউনের সামনে তো অ্যাডজেক্টিভের একটা স্থান আছে, এই জন্য এখানে অ্যাডজেক্টিভও থাকতে পারে। ঠিক আছে, যেমন আমি এখানে সেন্টেন্সটা লিখলাম যে দ্য গার্ল ইজ ফন্ড অফ মিউজিক, মেয়েটি মিউজিক পছন্দ করে। এখন তো আমি এইটাকে ধরো একটু বাড়িয়ে লিখি, সেটা হচ্ছে এমন যে আমি লিখলাম ফন্ড অফ পপ মিউজিক, তাহলে সে পপ মিউজিক পছন্দ করে। আমার আরেকটা ভালো শব্দ যে ফল্ক মিউজিক, সে লোকসঙ্গীত পছন্দ করে, লোকসঙ্গীত সে পছন্দ করে। এখন এই ফল্ক যে শব্দটা আছে সেটা যেহেতু মিউজিক নাউনের সামনে বসছে, তখন সেটা অ্যাডজেক্টিভে কাজ করছে। কিন্তু মূল সেন্টেন্সটা হচ্ছে এটা যে অফ প্রেপোজিশনের পরে আমরা এখানে মিউজিক নাউনটা ব্যবহার করছি। যেহেতু এখানে নাউন আছে, নাউনের সামনে ফল্ক একটা অ্যাডজেক্টিভ চলে আসতে পারে, যেহেতু নাউনের সামনে অ্যাডজেক্টিভ বলতে পারে। তাহলে মূল মন্ত্র হচ্ছে বা মূল স্ট্রাকচার হচ্ছে এটা যে অ্যাডজেক্টিভের প্রেপোজিশনের পরে কি থাকবে? নাউন থাকবে। ঠিক আছে, দেন হচ্ছে কনজাংশনের পরে নাউন থাকতে পারে, যেমন এন্ড এর পর আমরা নাউন পাই। অনেক কনজাংশনের পরে, সব কনজাংশনের পরে নাউন থাকতে পারে। ঠিক আছে, বাট এর পরে থাকতে পারে, অর এর পরে থাকতে পারে। হ্যাঁ, যত রকম কনজাংশন আছে, হ্যাঁ, সবগুলোর পরে নাউন থাকতে পারে। তবে সবসময় যে নাউন থাকে তা না, অন্য পার্সোনাল স্পিচও থাকতে পারে। আচ্ছা, দেন হচ্ছে অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে, এটা অলরেডি আলোচনা হয়ে গেছে যে মানে অ্যাডজেক্টিভের একটা স্থান হচ্ছে সে নাউনের সামনে বসতে পারে, যেটা অ্যাডজেক্টিভের অ্যাট্রিবিউটিভ ইউজ বলে। হ্যাঁ, এই হচ্ছে নাউন স্ট্রাকচার। প্রায় আমরা 9টা ফরম্যাট দেখলাম। এই 9টা ফরম্যাটে নাউন বসতে পারে, এটা নাউনের জন্য ফিক্সড জায়গা, অনেকগুলোই ফিক্সড জায়গা। এই ফিক্সড জায়গাগুলো অথবা নাউনের এই পজিশনগুলো স্ট্রাকচারে, এই পজিশনগুলো আমরা মনে রাখবো, এটা আমাদের অনেক কাজে আসবে। রাইটিং এর ক্ষেত্রে কাজে আসবে, তোমার গ্রামার নিয়ে চিন্তা করতে কাজে আসবে, গ্রামার চিন্তা করা অনেক সহজ হয়ে যাবে তোমার জন্য। হ্যাঁ, আমাদের মূল পড়াই ছিলাম আমরা পয়েন্ট 3 তে ছিলাম আমরা, যে নাউন ইন স্ট্রাকচার, এটা আমরা দেখলাম এর মধ্যে। এখন আসলে আমরা দেখব ফাংশনস অফ এ নাউন, একটা নাউন কিসের কাজ করতে পারে। এর মধ্যে কয়েকটা পয়েন্ট আলোচনা হয়ে গেছে, যেমন নাউন সাবজেক্টের কাজ করতে পারে, এটা একটা ফাংশন। তার অবজেক্টের কাজ করতে পারে, এটা একটা ফাংশন। এখানে সেটা एग्जांपल সহ দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, প্রেপোজিশনের পরে প্রেপোজিশনের অবজেক্ট রূপে বসে, এটাও তার একটা ফাংশন। এটা আমরা এই মাত্রই আলোচনা করলাম যে প্রেপোজিশনের পরে নাউন থাকে, এই তিনটা তার ফাংশন, তার কাজ। এখন আরো দুইটা কাজ আছে, 5টা কাজ। হ্যাঁ, আর দুইটা কাজ কি? সে ইনকমপ্লিট ভার্বের কমপ্লিমেন্ট আকারে বসে, যেমন এখানে ক্যাপ্টেন, এটা একটা কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট সংক্ষেপে বলতে গেলে যেটা ভার্ব নাউন সম্পর্কে কোন একটা তথ্য দিবে। কমপ্লিমেন্ট বেসিক্যালি একটা অ্যাডজেক্টিভ, এটাকে বলে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভের কাজ করে, মানে সে নাউনটা, একটা নাউন অন্য কোন নাউন প্রোনাউন সম্পর্কে একটা ইনফরমেশন দিবে। অথবা তুমি বলতে পারো কমপ্লিমেন্ট কমপ্লিটস এ নাউন অর প্রোনাউন, মানে কমপ্লিমেন্ট একটা নাউন প্রোনাউনকে কমপ্লিট করে। ঠিক আছে, এটাও বলতে পারো। অথবা যদি সংক্ষেপে মনে রাখতে চাও, সেটা হচ্ছে
যে কমপ্লিমেন্ট একটা নাউন অ্যাডজেক্টিভ। তো নাউন অ্যাডজেক্টিভ কনসেপ্টটা তোমরা যখন এইচএসসি তে উঠবে তখন পাবে। ওখানে নাউন অ্যাডজেক্টিভ একটা ব্যাপার আছে, ওখানে মডিফায়ার ব্যবহার করতে হয়। মডিফায়ার চ্যাপ্টারে নাউন অ্যাডজেক্টিভ একটা ফাংশন থাকে, সিলিন্ডার গ্যাপসের পাশে লিখে দেয় যেখানে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করবে। তো কমপ্লিমেন্ট হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, দ্যাট মিন্স নাউন অ্যাডজেক্টিভের কাজ করে। এখানে দেখো দে মেড হিম ক্যাপ্টেন, তারা তাকে ক্যাপ্টেন বানাইছে। ক্যাপ্টেনটা হচ্ছে নাউন। এখন ক্যাপ্টেন হচ্ছে এই হিম যে ব্যক্তি, আমি হিমের জায়গায় যদি মিনা লিখি তাহলে হবে কি, এই ক্যাপ্টেনটা হচ্ছে মিনার একটা বৈশিষ্ট্য, মানে মিনা ক্যাপ্টেন, তার একটা উপাধি বা তার একটা দায়িত্ব, তার একটা পোস্ট, ঠিক আছে। তো এইটা এখানে মিনা সম্পর্কে যেহেতু ইনফরমেশনটা দিছে, এটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, এই জন্য এটা কমপ্লিমেন্ট, এটা মিনাকে কমপ্লিট করছে। তো এখন নাউন যখন ইনকমপ্লিট ভার্বের কমপ্লিমেন্ট আকারে নাউনের ব্যবহার হতে পারে, তাহলে নাউনের আমরা 4টা ব্যবহার পেলাম এখানে। এরপর আসো পঞ্চম যে ব্যবহারটা, যে ফাংশনটা, ফিফথ যে ফাংশনটা, সেটা হচ্ছে কেস ইন এ পজিশন। কেস ইন এ পজিশন কি? এটা একটা আসলে বেসিক্যালি এটা হচ্ছে নাউন প্রেস। কেস ইন এ পজিশনটা সাধারণত নাউন প্রেস অথবা নাউন, ঠিক আছে। এখন এই কেস ইন এ পজিশনটা নাউন প্রেস, এটা সাধারণত নাউনের সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেয়। যেমন মিস্টার আহমেদ এখানে সাবজেক্ট এবং সে হচ্ছে নাউন, তার সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য হচ্ছে ম্যানেজার অফ দিস ব্যাংক, সেই ব্যাংকের ম্যানেজার। এর কেস ইন এ পজিশনটা সাবজেক্টের পাশেও বসতে পারে কমা দিয়ে, যেখানে কমা আছে সামনে পিছনে, অথবা সেন্টেন্সের শেষের দিকেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, ঠিক আছে। তো যেমন ব্যাপারটা আমি আরো একটা এক্সাম্পল দিয়ে বুঝে দিতে পারি। আই নো, আমি জানি, আই নো মিস্টার আহমেদ, আমি মিস্টার আহমেদকে জানি। সে কে? এই ম্যানেজার অফ দিস ব্যাংক। ওকে, তাহলে আমি কেস ইন এ পজিশনকে সেন্টেন্সের শেষে কমা দিয়ে রাখতে পারি, অথবা সাবজেক্টের পরে 2টা কমার ব্যবহার করে এখানে রাখতে পারি। এটা দিয়ে বেসিক্যালি একটা নাউনের কোন একটা পরিচিতি বুঝাবে। যেমন মিস্টার আহমেদ সম্পর্কে আমি একটা তথ্য দিলাম, সে একটা হচ্ছে ব্যাংকের ম্যানেজার। এখানেও আমি মিস্টার আহমেদ সম্পর্কে একটা তথ্য দিলাম, সে হচ্ছে ব্যাংকের ম্যানেজার। তো এখন এই হচ্ছে তোমার কেস ইন এ পজিশন। যে কেস ইন এ পজিশন হচ্ছে একটা নাউন ফ্রেজ, সেটা হচ্ছে নাউন সম্পর্কে কোন একটা তথ্য দিবে। আচ্ছা, তো এখন এই কেস ইন এ পজিশন যেহেতু নাউন ফ্রেজ, এটাও নাউনের একটা ব্যবহার। তাহলে নাউনের এখানে আমরা 5টা ব্যবহার দেখতে পাচ্ছি: সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট, ইনকমপ্লিট ভার্বের কমপ্লিমেন্ট, দেন হচ্ছে কেস ইন এ পজিশন। এইগুলো আমাদেরকে ভালো ধারণা থাকতে হবে এইগুলো সম্পর্কে, কারণ বেসিক গ্রামার যদি তুমি বলতে যাও তাহলে এই ধারণাগুলো ছাড়া তোমার বেসিক গ্রামারটা কমপ্লিট হলো না, ঠিক আছে। নাউন সম্পর্কে এই ধারণাগুলো তোমার থাকতে হবে, হ্যাঁ। দেন আমরা আজকে ক্লাসে বলছি যে 5টা টপিক বা 5টা পয়েন্ট আমরা শেষ করব, মানে নাউন ইন ডিটেইলস চ্যাপ্টারে 5টা পয়েন্ট আমরা শেষ করব। এর মধ্যে আমরা 4টা আলোচনা করতে পারছি, হ্যাঁ, আরেকটা আমরা আশা করি শেষ করতে পারবো। তাহলে আজকের ক্লাসে আমরা নাউন ইন ডিটেইলস পড়ছিলাম, এবং এর মধ্যে আমি এখানে 11টা পয়েন্ট নির্ধারণ করেছি, এবং সেগুলোর মধ্যে আজকের ক্লাসে আমরা এই 5টা পয়েন্ট শেষ করব, হ্যাঁ। তাহলে আমাদের ফাংশনস অফ নাউন শেষ হয়েছে, স্ট্রাকচার, নাউন ইন স্ট্রাকচার শেষ হয়েছে, আর এগুলো শেষ হয়েছে, হ্যাঁ। সো আমরা এখন দেখব সাবস্টিটিউটস ফর নাউন। সাবস্টিটিউটস ফর নাউন, এই কথাটার মানে হচ্ছে অন্য কোন পার্টস অফ স্পিচ নাউন হিসেবে ব্যবহার হতে পারে, বা অন্য কোন পার্টস অফ স্পিচকে নাউনের জায়গায় ব্যবহার করা যেতে পারে। সেটার সাথে গ্রামারের অনেকগুলো কম্বিনেশন আছে, সেটাও আমরা ভালো করে বুঝে নিব। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন আকারে ব্যবহার হতে পারে, অ্যাডজেক্টিভকে নাউন আকারে ব্যবহার করা যায়, এটা তোমরা জানো। এবং এটা রাইট ফর্মস অফ ভার্বে অনেক বেশি ব্যবহার হয়, তোমরা এটা ট্যাগ কোশ্চেনেও পাবে এই প্রশ্নটা, ঠিক আছে। যে ডিটা যদি নাউনের কাজ করে, এখানে সাবজেক্টের মধ্যে বসে, এখানে ডি প্লাস অ্যাডজেক্টিভ, দেখো ডি প্লাস অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হয় তখন কোন একটা জাতি গোষ্ঠীকে বোঝাবে, যেমন দা পুয়ার, দা অনেস্ট, দা ব্রেভ, এগুলো একটা জাতি গোষ্ঠীকে বোঝাচ্ছে, গরিবদেরকে বোঝাচ্ছে, সকল গরিবদেরকে বোঝাচ্ছে, সকল সৎ ব্যক্তিকে বোঝাচ্ছে, সকল সাহসী ব্যক্তিকে বোঝাচ্ছে। তো দি পুয়ার মিন্স গরিবরা, দি অনেস্ট মিন্স সৎ ব্যক্তিরা। এখন তো সৎ ব্যক্তিরা এভরিহোয়ার, সব জায়গায় কি রেসপেক্টেড, সম্মানিত। এখানে এই অনেস্ট অ্যাডজেক্টিভটা এই ডি এর সাথে বসে এটা একটা নাউনের ফাংশন করছে, নাউনের কাজ করছে, হ্যাঁ।
তার মানে হচ্ছে অ্যাডজেক্টিভ নাউনের কাজ করতে পারে সাবজেক্টের ভিতরে বসে। তো যেহেতু সে সাবজেক্টের ভিতরে বা অবজেক্টের ভিতরে বসবে, তখন সে নাউনের কাজ করবে। তো এটা থেকে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যে আমরা রাইট ফর্মস অফ ভার্বে এই নিয়মটা পড়ে থাকি প্রায়। এটা আমরা একটা না একটা এক্সাম্পল এই ধরনের পেয়ে যাই, যে এখানে আমি ভার্বটা কি সিঙ্গুলার দিব নাকি প্লুরাল দিব। ডেফিনেটলি প্লুরাল দিব। কেন প্লুরাল দিব? কারণ এখানে তো একটা জাতিকে বোঝাচ্ছে, সকল গরিবদেরকে বোঝাচ্ছে। এটা কিন্তু রাইট ফর্মস অফ ভার্বে অনেক বেশি কাজে আসে, তাই এই ধরনের আমরা একটা গ্যাপ পেয়ে যাই। দেন হচ্ছে ট্যাগ কোশ্চেনও কিন্তু এই ধরনের প্রশ্ন আসে, ঠিক আছে। যেমন তুমি ট্যাগ কোশ্চেন যখন করতে যাবে, যদি সেন্টেন্সটা এমন হয় যে দ্য পুয়ার, হ্যাঁ, দ্য পুয়ার আর বর্ন টু সাফার, গরিবরা আসলে কষ্ট করার জন্য জন্মগ্রহণ করে, ঠিক আছে। তো এখন দেখো এই সেন্টেন্সটা তোমাকে যদি ট্যাগ কোশ্চেন করতে দেয়, তুমি এই দা পুয়ারের জন্য তো হি লিখতে পারবে না। কি লিখবে? নিচে তুমি কি লিখবে? দে লিখবে। হ্যাঁ, আর এন্ড দে লিখবে। তো এখন এই যে তুমি দে যে লিখছো, এই দের বিষয়টা তোমার মাথায় আসলো কিভাবে? সেটা হচ্ছে এখান থেকে আসছে, এই স্ট্রাকচার থেকে আসছে, এই ফরম্যাট থেকে আসছে, যে অ্যাডজেক্টিভকে যখন আমি সাবজেক্টিভ ভিতরে লিখবো তখন সেটা প্লুরাল আকারে কাজ করবে, ঠিক আছে। তাহলে একটা জিনিস আরেকটা জিনিসের সাথে সম্পর্কিত, এই বিষয়গুলো আমরা মনে রাখবো। হ্যাঁ, এরপরে তোমার ভার্ব হতে পারে নাউন। যেমন এখানে শো হচ্ছে একটা ভার্ব। শো তো মানে দেখানো, কিন্তু আমরা যখন বলবো উই ওয়েন্ট টু দ্য শো, তখন শো কিন্তু আর ভার্ব না, তখন সেটা হয়ে গেছে একটা ফিলিং। আর যেহেতু এখানে দি এর পরে বসছে, তোমরা এর মধ্যেই পড়ছো, জাস্ট আগের টপিকটাতে আমরা আলোচনা করছি যে দি এর পরে বা আর্টিকেলের পরে নাউন থাকে, সুতরাং এখানে এটা নাউন, এটা এখানে ভার্ব না। ভেরি সিম্পল না? দেন হচ্ছে এখানে দেখো এই হোয়াইল শব্দটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাডভার্ব। তো হোয়াইল যখন আমরা এখানে এর পরে লিখছি, আর্টিকেলের পরে লিখছি, তো আমরা তো নিয়মটা শিখছি যে আর্টিকেলের পরে নাউন থাকে, সুতরাং এটা এখানে আর অ্যাডভার্ব না, এটা এখন কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। যেমন ফ্রম হচ্ছে প্রেপোজিশন, তো প্রেপোজিশনের পরে কি বসে? নাউন বসে, এটা আমরা আলোচনা করছি এর মধ্যে। তো অ্যাবভ বেসিক্যালি হচ্ছে একটা অ্যাডভার্ব, কিন্তু সেটা এখানে আর অ্যাডভার্ব না, এটা এখন এখানে নাউন হয়ে গেছে, ঠিক আছে। দ্যাট মিন্স অ্যাডভার্বটাও নাউন আকারে ব্যবহার করা যেতে পারে, ভার্বকেও ব্যবহার করা যেতে পারে। তো এখন আমি যেমন এখানে আরেকটা সেন্টেন্স লিখি, দিস ইজ দ্য গো অফ লাইফ, ঠিক আছে। এখন দিস ইজ দ্য গো অফ লাইফ, এই গো মানে হচ্ছে আসলে ওয়ে অফ লাইফ, মানে এটাই রীতি জীবনের। এখানে এই গোটা হচ্ছে একটা নাউন। কেন? এই যে দেখো দি এখানে আছে, দি এর পরে যেহেতু গো বসছে, এটা তখন কি নাউন হয়ে গেছে, ঠিক আছে। দিস ইজ দ্য গো অফ লাইফ মানে হচ্ছে এটা জীবনের রীতি। গো এখানে দি গো মানে হচ্ছে রীতিনীতিকে বোঝাচ্ছে, ওকে। এরপরে দেখো প্রেপোজিশনের পরে প্রেপোজিশনটা নাউন আকারে ব্যবহার করা যেতে পারে, যেমন আপস এন্ড ডাউনস, আপ ডাউন এই দুটো শব্দ হচ্ছে প্রেপোজিশন, কিন্তু এগুলোকে প্লুরাল আকারে, এখানে প্লুরাল নাউন আকারে ব্যবহার করা হয়েছে। আপস এন্ড ডাউনস মিন্স উত্থান পতন। তো দেয়ার আর আপস এন্ড ডাউনস ইন আওয়ার লাইফ, মানে আমাদের জীবনে উত্থান পতন আছে, ঠিক আছে বিষয়। তো এখানে প্রেপোজিশনকে নাউন আকারে ব্যবহার করা হয়েছে। দেন কনজাংশনকে তুমি নাউন আকারে ব্যবহার করতে পারবে, যেমন বাট নো বাটস, এখানে বাটসটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, বাট কনজাংশনকে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে এবং প্লুরাল নাউন এটা এখানে। হ্যাঁ, এই দুটো গুরুত্বপূর্ণ, এটার সাথে গ্রামারের অনেক ভালো কম্বিনেশন আছে, এটা তোমরা ভালো করে শিখবে বা বুঝে নিবে। ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + V1, এটাও কিন্তু নাউন আকারে সাবজেক্টের ভিতরে থাকতে পারে। তো ইনফিনিটিভ যখন সাবজেক্টের ভিতরে হয় তখন কি হয়? ভার্বটা সিঙ্গুলার হয়, এটা রাইট ফর্মস অফ ভার্বে আছে এবং এটা ট্যাগ কোশ্চেনও অনেক বেশি কাজে আসে। এটা যেহেতু সিঙ্গুলার, এর প্রোনাউনটা কি দিবে? এর যেমন আমি তোমাকে যদি বলি এটা যদি প্রোনাউন করতে হয় তখন তুমি কি দিবে? ট্যাগ কোশ্চেন যদি করতে হয় তুমি ইজন্ট ইট দিবে, ইজন্ট কি দিবে? ইজন্ট ইট দিবে, তাই না? নিচে এটা ইজন্ট ইট হবে। তো এখন ইজন্ট ইট তুমি কোথেকে পাইছো? ইজন্ট ইট যে তুমি লিখছো, এই যে ইট যে লিখছো, ইটটা কোথেকে পাইছো? এখানে তো টু সুইম আছে, তো টু সুইমটা যেহেতু সিঙ্গুলার এই জন্য এখানে ইট বসছে, বুঝতে পারছে? ঠিক একইভাবে তুমি যখন এখানেও ট্যাগ কোশ্চেন করতে যাবে তখন তুমি লিখবে ইজন্ট ইট, ঠিক আছে। কেন? কারণ এটা সিঙ্গুলার, ভার্ব প্লাস আইএনজি সিঙ্গুলার। তাহলে এখানে এগুলো নাউনের কাজ করছে এবং এগুলো
তোমার হচ্ছে ভার্বটা নাউনের আকারে কাজ করছে। 2 + V1টা হচ্ছে 2 + V1 হচ্ছে ইনফিনিটিভ এবং ভার্ব প্লাস আইএনজি হচ্ছে জিরান্ড। এই দুটো এখানে কি নাউনের কাজ করছে। তো এখন তাহলে আমরা এখান থেকে একটা জিনিস মনে রাখবো যে হচ্ছে 2 + V1 or ভার্ব প্লাস আইএনজি, এই দুটো যখন সাবজেক্ট হবে তখন এই সাবজেক্টের পরে এই দুটো যদি সাবজেক্ট হয়, হ্যাঁ, তো এই সাবজেক্টের পরে আমরা এখানে যে ভার্বটা দিব এই ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। এরপরে তুমি অন্য শব্দ দিবা, ওকে। তাহলে এই জায়গাটা হচ্ছে সাবজেক্টের জায়গা। এই সাবজেক্টের জায়গায় যখন এই দুটো জিনিস থাকবে তখন আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। তো তখন এটা যেহেতু সিঙ্গুলার, এটার প্রনাউনটা আমরা সিঙ্গুলার ব্যবহার করব, তাই না? এই মোটামুটি এখানে এই কয়টা ছিল তোমার অন্য পার্টিসিপেন্ট গুলো নাউনের ব্যবহার। এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, তোমরা চেষ্টা করবে সেগুলো করার জন্য। অনেকগুলো এক্সারসাইজ এখানে দেওয়া আছে, এখান থেকে তুমি নাউন গুলো ফাইন্ড আউট করতে পারো। স্টেট দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ নাউন, দরকার নেই, এটা তোমাদের দরকার হবে না। তাহলে যে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করছি সেগুলো ভিডিও দেওয়া থাকবে গ্রুপে। যারা কম বুঝছে ওরা আবার একটু বুঝে নিবে ভালো করে, হ্যাঁ, আবার দেখে বুঝে নিবে। আমরা নাউন ইন ডিটেলস চ্যাপ্টারে এখানে 11টা পয়েন্ট আলোচনা করব। এই 5টা পয়েন্ট আমাদের আজকে আলোচনা হয়ে গেছে, আরো 6টা পয়েন্ট বাকি আছে। আগামীকালকের ক্লাসে এই 6টা পয়েন্ট আমরা আলোচনা করব। এই 6টা পয়েন্টও তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো নাউন আছে যেগুলো ফিক্সড, মানে কাউন্টেবল আনকাউন্টেবল এর জায়গায় ফিক্সড, সিঙ্গুলার প্লুরাল এর জায়গায় ফিক্সড, হ্যাঁ। তো এইটা তোমার অ্যাডভান্স লেভেল অনেক কাজে আসবে এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টে তুমি অনেক সেগুলোর মানে এখন যদি তুমি শিখে নাও অনেক কাজ আসবে তোমার। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। যারা ক্লাসে ছিলেন, মনোযোগী ছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।